8,150 কোটি টাকার 12 প্রকল্প অনুমোদন। মূল্যায়নের তাগিদে বাদ পড়ল জুলাই শহীদদের আবাসন। কেন্দ্রীয় ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সভাপতির আহ্বান। রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে কাটছে না ডান বাম বিভেদ। কাল রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের খসড়া তুলে দিতে চান আলী রিয়াজ। এবং দলীয় ইশতেহারে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের। বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি বললেন ফখরুল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসফুয়া বিনতে তাহের। আলোচিত জুলাই শহীদদের আবাসন প্রকল্প অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে এ তথ্য জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সরকার মনে করে প্রকল্পটির যথার্থ মূল্যায়ন হওয়া উচিত। এক্ষেত্রে পরিবার ও পঙ্গুদের জন্য ভাতা সহ জুলাই যোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বয় করা দরকার। একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 8,149 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 7টি নতুন, 4টি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির 2টি প্রকল্প রয়েছে। এখন গ্রহণ করিনি, তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। বিকেলে রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত। নামে বেনামে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান রিফাত। বলেন, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম কিভাবে পরিচালনা হবে তা পরবর্তীতে জানানো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা বাংলাদেশের সকল কমিটি কার্যক্রম সাংগঠনিকভাবে স্থগিত করা হলো। নামে বেনামে যারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হওয়ার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করব তারা যাতে গিয়ে এদের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে রাজনৈতিক বিভেদ স্পষ্ট। ঐকমত্য কমিশনের প্রস্তাবের উপর পক্ষে বিপক্ষে মত দিয়েছে দলগুলো। যদিও স্বাধীন পুলিশ কমিশন গঠনে সবাই একমত। দুপুরে ঐকমত্য কমিশন সভার মধ্যাহ্ন বিরতিতে এসব কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকের সূচনা বক্তব্যে আগামী 3 দিনের মধ্যে সংস্কার ইস্যু নিষ্পত্তির আশা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, আগামীকালের মধ্যে জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। রাষ্ট্রের মৌলিক সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় পর্যায়ের 49তম দিনে আলোচনা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে। আজকে থেকে আগামী 3 দিন আমি আশা করছি। বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, কমিশনের দেয়া 20 প্রস্তাবের মধ্যে 10টিতে ঐকমত্য হয়েছে। মতানৈক্যের বিষয়গুলো মীমাংসা করে 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ ঘোষণা করতে চায় কমিশন। শুধুমাত্র ওইগুলো বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। মধ্যাহ্ন বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বলেন, পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে সবাই একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন প্রস্তাবনা রয়েছে। একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে এবং মোটা দাগে এবি পার্টি সহ পুরো হাউস একমত হয়েছে। এটার গঠন প্রক্রিয়া নিয়ে কারা কারা এটার সদস্য হবেন, এটার কাজের এখতিয়ার নিয়ে আরো কিছু আলোচনা, সংশোধিত প্রস্তাব আসবে। পুলিশ সংস্কার কমিশন নিয়ে গণ অধিকার পরিষদ জাতীয় ঐকমত্য কমিশনের যে থ্রোয়িং প্রপোজাল, সেই প্রপোজালের সাথে আমরা ঐকমত্য পোষণ করেছি। তবে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির বিষয়ে বিভক্তি স্পষ্ট। রাজনৈতিক দল জনগণের কাছে যাবে, জনগণ ডিসিশন নেবে একটা দেশ কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, তার সংবিধানের মূলনীতি কি হবে।
সুতরাং ওর বাইরে এইখানে বসে কোনো কিছু করার ইখতিয়ার আমাদের নাই, ঐক্যমত্য হব না। বিভিন্ন ইস্যুতে আলাদা আলাদা অবস্থান থাকলেও রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেই সবাই একমত বলে জানান বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপত্তা ও জীবন জীবিকা রক্ষায় প্রকল্প দুটি বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলেও মত দেন তিনি। সকালে রাজধানী মহাখালীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বক্তারা রাজনৈতিক দলগুলোকে নিজেদের ইশতেহারে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মহাখালী ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অর্থনীতিবিদ সহ প্রকৌশলীরা। পানি সম্পদ মন্ত্রণালয় একটা অর্থনৈতিক সহ দক্ষিণাঞ্চলে মানুষের জীবনমান উন্নয়নে দলুদিয়া পাটুরিয়া দিয়ে দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকরা। আজকে বাংলাদেশে এটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে কিনা। ব্যারেজগুলো যেভাবে তৈরি করা হয়েছে, আমার কৃষি, শিল্প, জনজীবন, সভ্যতা সমস্ত কিছুই গুরুতরভাবে বিপন্নের মধ্যে। সেতু দ্বিতীয়টা নির্মাণ করবে, এটা হবে কি হবে না 18 আনা রাজনৈতিক সিদ্ধান্ত। গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টির আহ্বান জানান। সেতুটি বাস্তবায়নে বেগম খালেদা জিয়ার ইচ্ছার কথাও জানান তিনি। বেগম খালেদা জিয়া তিনি অনেক আগে দ্বিতীয় সেতুর কথা কমিট করেছেন, তার কমিটমেন্ট আছে এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে এই সমস্ত অঞ্চলগুলোতে এখানে যেখানে জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে, আপনার মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে, দাবি বাস্তবায়নে বলিষ্ঠভাবে ভূমিকা রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাই আমি খৈয়ামকে বলছিলাম যে এর পরে উচিত হবে তার গোটা অঞ্চলটাতে এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা। বিএনপি যুগের সাথে তাল মিলিয়ে সচেতনভাবে এগিয়ে যাচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কার বিষয় অনেক আগেই উপলব্ধি করতে পেরেছে তার দল। রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা থাকবে এমন জনকল্যাণমুখী রাষ্ট্র করতে চায় এনসিপি। দুপুরে নেত্রকোনায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আমলে সংঘটিত হত্যা, গুম, লুটপাটের বিচার করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি লড়াই করে যাবে বলে জানান নাহিদ। গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল যেই ফ্যাসিস্ট সরকার, যেই ফ্যাসিস্ট বাহিনী এই ধরনের হত্যাযজ্ঞ করেছে, 16 বছরে মানুষকে নির্যাতন করেছে, অনেকগুলো গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে, সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে। মুন্সিগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকালে মুন্সিগঞ্জ জেলা শহরের লিচুতলা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে আদিলুর রহমান খান বলেন, বিভিন্ন গণমাধ্যমে অনিয়মের খবর প্রকাশিত হওয়ায় একনেক সভায় 36 জুলাই আবাসন প্রকল্প স্থগিত করা হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থানে করা মামলাগুলোর বিচারিক কার্যক্রমের দিকে যে পরিমাণ আগানো উচিত ছিল সেই পরিমাণ না এগোলেও অনেকটা এগিয়েছে। বিচারিক কাজ আমি বলবো যতটুকু আগানো উচিত ছিল অত পরিমাণ না হলেও কিন্তু আগাইছে। একটা বড় সমস্যা ছিল যে এখানে অন্যান্য ক্ষেত্রে যে আসামির সংখ্যা, এখানে আপনারা জানেন অনেকেই যারা নির্দোষ তাদেরও আসামি করে হয়েছে। যেখানে হয়তো একটা ঘটনা ঘটছে, এখানে হয়তো 20 জন আসামি হওয়ার কথা ছিল, ওখানে 200 আসামি দেওয়া হয়। টেকনিকের সদস্য হিসেবে তো অবশ্যই অবগত, ওইটা আমরা আজকে ফেরত দিয়ে দিয়েছি, পাশ করি নাই, কারণ এর মধ্যে বেশ কিছু অসঙ্গতি আমরা পেয়েছি।
জুলাই মাসে প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার। দেশে মুদ্রায় যার পরিমাণ ২৩,৫৮৩ কোটি টাকা। চলতি মাসের বাকি দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকলে মাসের শেষ নাগাদ রেমিটেন্স ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিটেন্সে এ ধারাবাহিকতা এসেছে। সূচক লেনদেন ও মূলধন বেড়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ার বাজার। গেল এক মাস সূচকের ধারাবাহিক উত্থানে স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। এদিকে বিশ্ববাজারে দাম পড়ে যাওয়ার প্রভাব পড়েছে ডলার বেচাকেনায়। আরো জানাচ্ছেন রেজা খান। নতুন অর্থ বছরের শুরু থেকেই লেনদেন ও সূচকের উত্থানের ধারা অব্যাহত আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ধারাবাহিক উত্থানে সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৯০ পয়েন্টের কাছাকাছি, যা আগের সপ্তাহের তুলনায় ২৬০ পয়েন্ট বেশি। গেল সপ্তাহে লেনদেন বেড়ে দাঁড়ায় ৪,২৯৮ কোটিতে, যা আগের সপ্তাহের তুলনায় ৮৮৯ কোটি টাকা বেশি। তবে রোববার দুপুর পর্যন্ত কারেকশনের ধারায় বাজার কিছুটা নেতিবাচক ছিল। অবশ্য তাতেও অখুশি নন বিনিয়োগকারীরা। মান্থ এন্ডে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে ইনস্টিটিউটগুলির, আবার অনেকে হচ্ছে যে প্রফিট কিছুটা টেক করে, এসব কারণেই বাজার একটু আজকে শেকি আছে। ভলিউম বাড়তেছে, মার্কেটে ইনভেস্টর আসতেছে, আরো ইনভেস্ট হচ্ছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন বেড়ে দাঁড়ায় ৭,০৮,০০০ কোটি টাকা, যা বিগত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। যে ১,০০০ কোটি টাকা যদি টার্নওভার হয়, হাউস বাঁচবে, ক্ষুদ্র বিনিয়োগকারী বাঁচবে, দেশের অর্থনীতি তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। স্মার্ট মানি যেটা ঢুকছে সেটা বের হচ্ছে না, সম্ভবত সেটা রিইনভেস্ট হইতেছে আর কি। এটাই হচ্ছে গিয়ে আর কি খুব আশাব্যঞ্জক একটা কথা আর কি। কিছুটা কমেছে ডলারের দাম। ১২৪ টাকায় কিনে ১ টাকা মুনাফায় প্রতি ডলার বিক্রি হচ্ছে মানি এক্সচেঞ্জে, আর ১২২ টাকায় কিনে ১২৩ টাকায় বিক্রি হচ্ছে ব্যাংকে। আমেরিকায় পিএইচডি করতে যাওয়ার মৌসুম চলছে, তো যার কারণে ডলারের প্রচুর চাহিদা। আমরা চেষ্টা করতেছি ডলার দেওয়ার জন্য। যোগান স্বাভাবিক থাকলেও চাহিদা কমা ও বিশ্ববাজারে দরপতনের কারণে ডলারের দাম কিছুটা নিম্নমুখী বলে জানান মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি। যোগানের ধারাবাহিকতা আছে, তুলনামূলকভাবে চাহিদা একটু কম, যার কারণে রেটটা একটু নিম্নগতি। তাছাড়া তো বিশ্ববাজারে ডলারের রেট ফল করছে, অন্যান্য কারেন্সির এগেনস্টে কনভার্সনে ডলার ফল করেছে, তার প্রভাব বাংলাদেশে পড়েছে। নাম সর্বস্ব অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ডলার বাজার আরও স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি। সেন্ট্রাল ব্যাংককে সেটা অবহিত করেছি যে যাতে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩,২৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নিজের নামে ২৭,৬৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক কার্যালয়ে সংস্থার মহাপরিচালক এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে সাবেক বিমান বাহিনীর স্ত্রীর অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের কারণে তাকে সহ আরও একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, সাবেক বিমান বাহিনী প্রধান কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,২৮ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক নিজ দখলে রাখায় এবং তার নিজ নামে ৬টি ব্যাংক হিসাবে ২৭,৬৩ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গোপালগঞ্জে সংঘাতের ঘটনায় শিশুদের গ্রেফতারে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কিনা তা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিশু আইন প্রয়োগে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয় তা জানতে রুল জারি করেছেন আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরিবেশ রক্ষাকে মানবিক দায়িত্ব উল্লেখ করে আগামী প্রজন্মের জন্য সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য বিশ্ব গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানালেন
পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর বন ভবনে জাতীয় বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে অংশীজনরা ম্যানিফেস্টোতে যেসব চমৎকার কথা লিখেন, দুঃখজনকভাবে বাস্তবে তার প্রতিফলন ঘটে না। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা দিক, যেটার দিকে কিন্তু আমাদেরকে জাতি হিসাবেই খেয়াল রাখতে হবে। কোনো জাতি তো পরিষ্কার হবে না নিজেরা আমরা পরিষ্কার না হলে। যে আমাদের বন অধিদপ্তর তোমাদের সবার নামের তালিকা করবে, গত 2 বছর যারা পুরস্কার পেয়েছো তাদেরও একটা তালিকা করে আমরা প্রাথমিকভাবে বন আর বন্যপ্রাণী রক্ষায় ছাত্র সমাজের একটা ভলান্টিয়ার টিম গঠন করে ফেলবো। গাজা জুড়ে ইসরায়েলি আগ্রাসনে আরও 53 ফিলিস্তিনি নিহত হয়েছে। 10 ঘন্টা সামরিক তৎপরতা বন্ধ রাখার ঘোষণার পরেও হামলা চালিয়ে এই ফিলিস্তিনিদের হত্যা করা হয়। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় বিভিন্ন মানবাধিকার সংস্থা ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গির্জায় বিদ্রোহী এক গোষ্ঠীর হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেছে কমপক্ষে 9 জনের। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। খাদ্যের অভাবে গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। অপুষ্টিতে হুমকির মুখে পড়েছে শিশুদের স্বাস্থ্য। রোববার সারাদিনে অনাহারে মারা গেছে আরও 6 জন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ বলেছেন, গাজায় ত্রাণ ঢুকতে না দেয়া মানবিকতা, নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়া ত্রাণ অবরোধ করে গাজাবাসীকে অনাহারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইন্দোনেশিয়ার জনগণ। এমন সব আন্তর্জাতিক চাপের মুখে বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণ প্রবেশে অনুমতি দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে মিশর ও জর্ডান থেকে ত্রাণবাহী ট্রাকগুলো গাজার দিকে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজার 3টি স্থানে 10 ঘন্টার জন্য সামরিক তৎপরতা বন্ধ রাখার ঘোষণা দিয়েও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। রোববার সারাদিনে হামলা চালিয়ে আরও 53 জনকে হত্যা করে তারা। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গির্জায় গুলি করে 21 জনকে হত্যা করেছে বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স ADF। এ সময় তারা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী বাস খাদে পড়ে 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে 30 জন। রোববার সকালে পাঞ্জাবের চাকওয়াল জেলার বালকাসার ইন্টারচেঞ্জের কাছে বাসটি খাদে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সীমান্তে 3 দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নিয়েছে 2 দেশ। তার দাবি, 2 দেশই তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে। শনিবার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ কথা জানান ট্রাম্প। গত 24 জুলাই দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে অন্তত 33 জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। একনেকে 8,150 কোটি টাকার 12 প্রকল্প অনুমোদন। মূল্যায়নের তাগিদে বাদ পড়ল জুলাই শহীদদের আবাসন। কেন্দ্রীয় ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব কমিটি স্থগিত। অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সভাপতির আহ্বান। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কাটছে না ডান বাম বিভেদ। কাল রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের খসড়া তুলে দিতে চান আলী রিয়াজ। এবং দলীয় ইশতেহারে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের। বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি বললেন ফখরুল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।